ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 12 ক্লাস 12 কেমিস্ট্রির পার্ট 2, যেটা হচ্ছে 463 পৃষ্ঠা। এই মডেল 12টা কমপ্লিট করার পর আমরা টেস্ট পেপারে চলে যাব। জলের কেবি 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কী বোঝায়? আর শিরার মধ্যে ইঞ্জেকশন দেওয়ার সময় শিরার রক্তের সঙ্গে আইসোনিক দ্রবণ প্রবেশ করানো হয় কেন? আচ্ছা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। জলের কেবি 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে বোঝায় 1 কেজি বা 1000 গ্রাম জলে 1 মোল কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব্য যোগ করলে জলের স্ফুটনাঙ্ক হবে 0.515 কেলভিন। সেকেন্ড পার্টটা ছিল শিরার সাথে আইসোনিক হয় কেন? না, শিরার মধ্যে ইঞ্জেকশন দেওয়ার সময় শিরার রক্তের সঙ্গে আইসোনিক দ্রবণ প্রবেশ করানো হয়, কারণ দ্রবণের গাঢ়ত্ব কম হলে লোহিত তরন্তিকার কোষীয় তরলের সাপেক্ষে দ্রবণটি হাইপোটনিক হবে। ফলে দ্রবণ থেকে জল অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে লোহিত কণিকায় ক্রমশ প্রবেশ করবে এবং একসময় কণিকাগুলি স্ফীত হবে এবং ফেটে যাবে। যদি দ্রবণের গাঢ়ত্ব বেশি হয় তবে দ্রবণটি লোহিত কণিকার কোষীয় তরলের সাপেক্ষে হাইপারটনিক হবে। এক্ষেত্রে লোহিত কণিকা থেকে জল অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসবে এবং কণিকাগুলি ক্রমশ সংকুচিত হবে এবং এদের কার্যকারিতা নষ্ট হবে। দ্রবণের গাঢ়ত্ব রক্তের সমান হলে অর্থাৎ আইসোটনিক হলে ওপরে কোনো ঘটনাগুলোই ঘটবে না, তাই জন্য এটা করা হয়। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা। পরেরটা হচ্ছে কোশ্চেন অঙ্ক আছে, এটা অথবাটা ছিল, এটা দ্রবণের, এটা আগেটাও দ্রবণের কোশ্চেন ছিল, এটাও দ্রবণের। মানব রক্তে 87 সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের এত % জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। রক্তের অভিস্রাবণ চাপ নির্ণয় মানে পাই নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমি আগে সিটা বের করে নিই। 100 ml দ্রবণে কতটা গ্লুকোজ আছে? না, 5.722 বাই 180 মোল। তাহলে হাজারে থাকবে কত? বের করে নিলাম, এত মোল। তাহলে অভিস্রাবণ চাপ পাই ইকুয়াল টু হবে CRT, বলে দিয়েছি। অ্যান্সার আসছে 7.82 ATM। পরেরটা তড়িতের থেকে কোশ্চেন। তড়িৎ রাসায়নিক হিসেবে যুক্ত তড়িৎদ্বারের বিক্রিয়া দুটো দিয়ে দিয়েছে। বলেছে অর্ধ বিক্রিয়া দুটো থেকে কোষ গঠন করতে হবে এবং বিক্রিয়াটিতে বিক্রিয়া জাতীয় উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি কিনা বিবেচনা করতে হবে। তাহলে কোষ গঠনটা করে দিয়েছি SN2+/SN4+, MnO4- বিক্রিয়াটিতে কত বলে দিয়েছে যে E0 সেলের মানটা আমরা বের করলাম 1.66 ভোল্ট। তাহলে যেহেতু এখানে E0 সেল ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হওয়ার প্রবণতা বেশি এবং অর্থাৎ বিক্রিয়াতে উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি। নেক্সট কোশ্চেন, ধাতু থেকে বায়ার পদ্ধতি কীভাবে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়? ধাতু পরিশোধে পলিক পদ্ধতি বলতে কী বোঝায়? বলছি বিচ্ছিন্ন আকরিককে NaOH দ্রবণ সহ 35 থেকে 36 বার চাপে আর 200 থেকে 250 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এর ফলে অ্যালুমিনা, সোডিয়াম অ্যাটাঅ্যালুমিনেট এবং সিলিকা এরপর অ্যালুমিনা কী বললাম? সোডিয়াম মেটাঅ্যালুমিনেট ও সিলিকা সোডিয়াম সিলিকেট গঠনের মাধ্যমে দ্রবীভূত হয়। বাকি অবদ্রব্যগুলো কী হবে? অর্থাৎ Fe2O3 এবং TiO2 অদ্রবীভূত অবস্থায় থেকে যায়। এর বিক্রিয়া দুটো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। বিক্রিয়া দুটো দেখো, Al2O3 + 2NaOH + 3H2O তৈরি হবে 2NaAlOH4। একইভাবে SiO2 + 2NaOH তৈরি হবে Na2SiO3 + H2O। মিশ্রণকে ফিল্টার করে অদ্রবীভূত অবদ্রব্যগুলিকে অপসারিত করা হয়। পরিশ্রুতকে ঠান্ডা করে ওর মধ্যে CO2 গ্যাস চালনা করলে পারে দ্রবণ প্রশমিত করলে Al2O3 অধক্ষেপ্ত হবে, শোধক Al2O3। এর সাথে সামান্য সদ্য প্রস্তুত Al2O3 যোগ করলে অধক্ষেপণ প্রক্রিয়া দ্রুত ঘটবে। বিক্রিয়া দিয়ে দিচ্ছি 2NaAlOH4 + 2CO2 আরও তৈরি হবে Al2O3.XH2O + 2NaHCO3। দ্রবণ ঠান্ডা হলে AlOH3 এবং অধক্ষেপ হবে। এতে সামান্য বিশুদ্ধ AlOH3 যোগ করে অধক্ষেপণটা দ্রুত করা হবে। এরপর সোডিয়াম সিলিকেট দ্রবণে থেকে যায় এবং শোধক Al2O3 ও AlOH3 ফিল্টার করে পৃথক করে এদের শুষ্ক করে উত্তপ্ত করলেই 1200 সেন্টিগ্রেড উত্তপ্ত করলেই বিশুদ্ধ অ্যালুমিনা পাওয়া যাবে। Al2O3.XH2O আরও 1200 সেন্টিগ্রেড তৈরি হবে Al2O3 + XH2O। 2AlOH3 আরও 1200 সেন্টিগ্রেড তৈরি হবে Al2O3 + 3H2O।
এরপর এক কোয়েশ্চেন হচ্ছে পোলিং। ব্লিস্টার কপারে তাপ বিশোধনের সময় সামান্য পরিমাণে কপার জারণে প্রাপ্ত CO2 গলিত কপারের সাথে মিশে থাকে। এই গলিত মিশ্রণকে অ্যান্থাসাইড কোক চূর্ণ ছড়িয়ে মানে মিশ্রণের উপরে দিয়ে দেওয়া হয় এটা, এবং কাঁচা কাঠের দণ্ড দিয়ে আলোড়িত করলে কোক চূর্ণ ও কাঁচা কাঠের দণ্ড থেকে উৎপন্ন হাইড্রোকার্বন কার্বন মনোক্সাইড CO2কে ধাতব কপারে বিজারিত করে। ব্লিস্টার কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতির এই পদ্ধতিকেই বলা হয় পোলিং। নেক্সট কোয়েশ্চেন আছে এটারই মানে ধাতুরই, মারুচুল্লিতে অক্সাইডের বিজারণ দ্বারা লোহার নিষ্কাশনের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া লিখতে হবে। থার্মিল পদ্ধতির মূল বিক্রিয়াটি লেখো। মারুচুল্লিতে অক্সাইডের বিজারণ দ্বারা লোহার নিষ্কাশনের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়াগুলো হলো, প্রথমে আসছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, Fe2O3 প্লাস CO অ্যারো 2Fe3O4 প্লাস CO2, Fe3O4 প্লাস 4CO অ্যারো তৈরি হবে 3Fe প্লাস 4CO2, Fe2O3 সলিড প্লাস CO তৈরি হবে 2FeO প্লাস CO2। তারপর হচ্ছে Fe2O3 প্লাস 3CO অ্যারো 2Fe প্লাস 3CO2। এরপরে আসছে 1223 কেলভিন উষ্ণতায় সংঘটিত বিক্রিয়া, FeO প্লাস CO অ্যারো Fe প্লাস CO2। তারপর আসছে 2170 ডিগ্রি কেলভিন উষ্ণতায় সংঘটিত বিক্রিয়া, FeO প্লাস C অ্যারো Fe প্লাস CO। এরপর আসছে থার্মিল পদ্ধতির মূল বিক্রিয়া লিখতে হবে, এটা আয়রন নিষ্কাশন করা হয় মূল বিক্রিয়াটাতে মূলত। Fe2O3 প্লাস 2Al অ্যারোর ওপরে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড হিট তৈরি হবে 2Fe প্লাস Al2O3। তারপরে জটিল যৌগ থেকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে যে K2FeCl6 এর অস্তিত্ব আছে, K2NiCl6 এর অস্তিত্ব নেই। এবার DF এর মধ্যেও বলতে পারো এটাকে। পর্যায় সারণীতে Ni অপেক্ষা PT নিচে অবস্থান করায় PT এর আকার Ni অপেক্ষা বেশি হয়। Ni অ্যারো Ni4 এর আয়নায়ন বিভবের মান PT অ্যারো PT4 প্লাস এর আয়নায়ন বিভব অপেক্ষা বেশি হয়, তাই Ni এর ক্ষেত্রে আয়নায়ন বিভবের মান K2NiCl6 গঠনের তাপ দ্বারা পূরণ হয় না, কিন্তু K2PtCl6 এর ক্ষেত্রে তা সম্ভব হয়। 2 নম্বর পয়েন্ট বলছে নিকেল পরমাণু বা Ni4 প্লাস আয়নের আকার ছোট হওয়ায় সাধারণত এর সর্বকনিক সংখ্যা 6 হয় না, কিন্তু প্ল্যাটিনাম পরমাণুর বা PT4 প্লাসের আকার বড় হওয়ায় কারণে সর্বকনিক সংখ্যা 6 হতে পারে। এই দুটো কারণেই K2PtCl6 অস্তিত্ব থাকলেও NiCl6 এর অস্তিত্ব নেই। পরেরটা এরা বলেছে ব্যাখ্যা, এটা 1 নম্বর বললেও কিছু করার নেই, এতটাই বড় করে লিখতে হবে। 5D মৌলগুলির অ্যানায়ন এনথালপি 3D মৌলগুলির অ্যানায়ন এনথালপি অপেক্ষা বেশি। দেখো 3D মৌলগুলির অ্যানায়ন এনথালপি, এই 5D মৌলগুলির অ্যানায়ন এনথালপি 3D মৌলগুলির অ্যানায়ন এনথালপি অপেক্ষা বেশি হবে, কারণ ল্যান্থানাইট সংকোচনের কারণে 3D মৌলের সারিগুলির ব্যাসার্ধ কম হয়, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বেশি হয়। এছাড়া 5D শ্রেণীর মৌলগুলোর 4f প্রবাহক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, কিন্তু 4f এর আবরণী প্রভাব অর্থাৎ ফিল্ডিং এফেক্ট কম হওয়ায় নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বেশি হয়, ফলে যোজিত ইলেকট্রন কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয়, তাই এর আয়রন এনথালপির মানটাও 3D মৌল অপেক্ষা বেশি হয়। Cu থেকে Cu2 প্লাস আয়নের রঙিন লবণ গঠন করে না কেন? Cu প্লাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 310, ফলে এখানে ইলেকট্রন DD স্থানান্তর ঘটবে না, তাই এটা রঙিন লবণ গঠন করবে না। কিন্তু Cu2 প্লাসের হচ্ছে কি 3D9 অর্থাৎ ডি কক্ষ আংশিক পূর্ণ আছে, ফলে ইলেকট্রন DD স্থানান্তর ঘটবে, ফলে এটা রঙিন লবণ উৎপন্ন করে। এবার চলেছে অথবার কোশ্চেন, Mn7 প্লাস D0 সিস্টেম হওয়া সত্ত্বেও KMnO4 বর্ণযুক্ত হয় কেন? এটা খুব সহজ কারণ হচ্ছে এখানে ইলেকট্রনটা 3D0 হচ্ছে, ফলে DD স্থানান্তর ঘটছে না, কিন্তু চার্জ স্থানান্তরের মাধ্যমে KMnO4গুলোর গাঢ় বেগুনি বর্ণ সৃষ্টি করে। এখানে KMnO4 এর ও থেকে Mn এ মাইনাস চার্জের ক্ষণিক স্থানান্তরের মাধ্যমে এই বর্ণের সৃষ্টি হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে নিও। দিয়েছি ল্যান্থানাইট আয়নগুলির মধ্যে কোনটার আকার সবথেকে বড়? এটা হচ্ছে La3+ এর আকার সবথেকে বড়। আমাদের আজকের ভিডিওটা এটুকুই আছে, পরের দিন আমরা বাকি ভিডিওর পার্টটা নিয়ে আসবো এবং তারপর দিন শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, এবং এরপর আমরা টেস্ট পেপার শুরু করবো। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।